খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত বিএনপি, সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা। হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, জড়িতরা দ্রুত গ্রেপ্তার না হলে আন্দোলনের হুঁশিয়ারি। শাপলা চত্বরে নিহত 93 জনের পরিচয় প্রকাশ করল হেফাজত, বিচার না পাওয়ায় ভুক্তভোগীদের ক্ষোভ। হবিগঞ্জে ইট ভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি, হুমকিতে প্রাণ প্রকৃতি, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। এবং ট্রাম্পের ভয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন অনেক মার্কিনী, যাবে কৃষ্ণাঙ্গ এবং অভিবাসীরা, নতুন গন্তব্যের প্রথম পছন্দ ইউরোপ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন, আমি গালিব ইবনে রিয়াজ। দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে প্রস্তুত দলটি। আগামীকাল সকাল 10:30টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। নেতাকর্মীদের আশা, শারীরিকভাবে সুস্থ থাকলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বেগম জিয়া। আরও জানাচ্ছেন সাদাত অব্র। প্রায় 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে বিদায় জানাবেন মাকে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। সাথে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক, তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী এপিএস ও 2 গৃহপরিচারিকা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। খালেদা জিয়ার দেশে ফিরে আসার খবরে উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা। সারা দেশের জনগণ আমরা প্রত্যাখ্যায় আছি, আমাদের নেত্রী, দেশনেত্রী, দেশমাতা কখন দেশে ফিরে আসবে, আমাদের সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত। এই মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসা খুব জরুরি দরকার। একটা গাইডলাইন, একজন অভিভাবক, এটা আমাদের খুব জরুরি দরকার। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা বেগম জিয়ার, ম্যাডাম জিয়ার অপেক্ষায় আছি। বেগম জিয়াকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। দলটির নেতারা বলছেন, পুরো দেশের মানুষই অপেক্ষা করছে তার আগমনের। শারীরিকভাবে সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হতে পারেন বেগম জিয়া। উনি যখনই দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন বা বিএনপি নেতাকর্মীর উদ্দেশ্যে কথা বলেন, সেটা আমি মনে করি আমাদের তৃণমূল থেকে উপর পর্যন্ত প্রত্যেককে উজ্জীবিত করে এবং দেশবাসীকে উজ্জীবিত করে। রাজনীতিতে ফিরে আসার ব্যাপারটা তো সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। বিমানবন্দর থেকে খিলক্ষেত আর্মি স্টেডিয়াম বনানী হয়ে গুলশান 2-এর বাসভবন ফিরোজায় উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার 2 পাশে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। যানজট এড়াতে এই সড়ক ব্যবহারকারীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে অনুরোধ করেছে দলটি। প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, আর সেই উপলক্ষেই এই ফিরোজা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন করে সাজছেন। বলা হচ্ছে এই ভবনটি আগামী বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ আগামীর বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই ভবন থেকেই। শাহাদাত অফর, এখন ঢাকা। এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পথে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি নেবেন তিনি। তার প্রতি দেশটির আমির শেখ তামিম আল থানির আন্তরিকতায় খুশি কাতার প্রবাসী বাংলাদেশিরাও। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য কাতারের আমির রয়্যাল বিমান যুগে লন্ডনে সুচিকিৎসার জন্য নিয়ে গেছেন এবং পুনরায় রয়্যাল ফ্যামিলির বিমান যুগে বাংলাদেশে পৌঁছে দিয়েছেন। তার জন্য কাতার প্রবাসী
পক্ষ থেকে কাতারের আমিরকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মহামান্য কাতারের আমিরের প্রতি, যে ওনার ব্যক্তিগত বিশেষ জেট এয়ারওয়েজের মাধ্যমে আমাদের প্রান্তীয় নেত্রীকে লন্ডনে প্রেরণ এবং চিকিৎসা গ্রহণ শেষে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর যে বন্দোবস্ত উনি করেছেন, যে চিকিৎসার যে ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আমরা কাতার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে মহামান্য আমিরের প্রতি জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এই হামলার ঘটনা ঘটে। পরে হাসনাত আবদুল্লাহকে পুলিশি নিরাপত্তায় ঢাকায় আনা হয়। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরই মধ্যে হামলায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। রোববার ব্যক্তিগত কাজে গাজীপুরে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় চান্দনা চৌরাস্তায় পৌঁছলে 10 থেকে 12 জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে হামলা চালায় তার গাড়িতে। এ সময় আহত হন তিনি। পরে বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির গেটের সামনে অবস্থান নেন তিনি। হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক পার্টির নেতাকর্মীরা। ঘটনার পর হাসনাত আবদুল্লাহকে পুলিশি নিরাপত্তায় নেওয়া হয় ঢাকায়। গাড়ি করছে, গ্লাস ভেঙে ফেলছে। ভাই আমি একা ছিলাম গাড়িতে, ওই যে গাড়ি ভেঙে ফেলছে, ওই যে একদম ওই গাড়ি কই, ওই যে গাড়ি বাম পাশে ভেঙে ফেলছে। এদিকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করে এনসিপি। এ সময় হামলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এছাড়া হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন শিক্ষার্থীরা। হাসনাত আবদুল্লাহ খুনিদের বিচারের জন্য জীবন প্রাণ লড়াই করে যাচ্ছেন, তার নিরাপত্তা দিতে যদি আমাদের ইন্টারিম ব্যর্থ হয়, আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য, সাধারণ নাগরিকদের জন্য ইন্টারিম কি করবে? তারা শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠনের নির্বাচনে আসার প্রশ্ন আসে কিভাবে? ঘটনার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ জড়িত বলে দাবি করেন তারা। উনি নিজে বেশ সাহসী লোক, উনি নিজে এর প্রতিবাদ করেছেন এবং নিজে এখন ঢাকার দিকে আমাদের বেশ কিছু নেতাকর্মী সহ উনি ঢাকাতে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি হামলার বিচার না করা হয়, আমরা এই 24 ঘন্টার ভিতরে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। এছাড়া একই দাবিতে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। শামীমা রহমান শাম্মী, এখন। শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম এবং পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে এটি একটি প্রাথমিক খসড়া তালিকা। যাচাই বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। হেফাজতের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রকাশিত তালিকাটি প্রাথমিক, তবে তথ্য যাচাই বাছাই চলছে। চূড়ান্ত করতে আরও সময় লাগবে। উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারী নীতির বিরোধিতা সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি আলেম, ছাত্র এবং সাধারণ মুসল্লি মহাসমাবেশে অংশ নেন। সেদিন গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলের ব্যবহার হয়। এতে অসংখ্য মানুষ নিহত হন, যার মধ্যে 93 জনের নাম এবার প্রকাশ করা হয়েছে। শাপলা চত্বরে মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হত্যাকাণ্ড চালানোর 12 বছর পার হলেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। যৌথ বাহিনীর সমন্বয়ে এই হামলার নাম দেয়া হয় অপারেশন ফ্ল্যাশ আউট। পরে বিচার চাইলে হামলার শিকার হতে হয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনে শাপলা হত্যাকাণ্ড বিচারের দাবি আবার জোরালো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ।
12 বছর আগে রাজধানীর শাপলা চত্বরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ সহ 13 দফা দাবিতে জড়ো হয়েছিল আলেম ওলামা সহ বিভিন্ন কওমি মাদ্রাসার লক্ষাধিক শিক্ষার্থী। 2013 সালের 5 মে দিনভর উত্তেজনা ছিল হেফাজত ইসলামের কর্মসূচিকে ঘিরে। দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর মধ্যরাতে সমাবেশে ঘুমন্ত মুসল্লিদের উপর বর্বর হামলা চালাতে দেখা যায় র্যাব, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীকে। সে সময় অভিযোগ ওঠে সেদিনের ভয়াবহ সংঘর্ষের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য 6 মে ভোররাত থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের দুটি গণমাধ্যম দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। সরকার উৎখাতের আন্দোলন হচ্ছে বলে শাপলা চত্বর থেকে সমাবেশ উচ্ছেদের ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার। বিক্ষোভ দমনে শুরু হয় রাতভর অভিযান। পুলিশের পক্ষ থেকে ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিকিউরড শাপলা। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ একই অপারেশনের নাম দেয় অপারেশন ক্যাপচার শাপলা। সে সময় যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ফ্ল্যাশ আউটে ঠিক কতজন নিহত হয় তার সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও মানবাধিকার সংগঠন অধিকার 61 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করে। এরপর থেকেই ভয়াবহ সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আসছিল ভুক্তভোগীরা। বিভিন্ন সময়ে হেফাজত ইসলাম কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচার চাইলেও বিনিময়ে মামলা হামলার শিকার হতে হয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের। তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর শাপলা বিচারের দাবি আরও জোরালো হয়। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের সমাবেশ থেকেও বিচারের দাবি জানানো হয়। ইনশাআল্লাহ আমরা শাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরবগাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব। হেফাজত নেতারা বলছেন 2013 সালের শাপলা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা যায়নি বলেই পরবর্তীতে গুম, খুনের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার কিংবা সবশেষ জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দীর্ঘ প্রায় 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম সমাবর্তন অনুষ্ঠান। এতে 23,000 প্রাক্তন শিক্ষার্থী সহ প্রায় 30,000 মানুষের মিলন মেলায় মুখর হয়ে উঠবে ক্যাম্পাসটি। বর্ণিল উৎসবে একদিনেই বিশ্ববিদ্যালয়ের খরচ করবে 13 কোটি টাকা। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে সম্মানসূচক হিসেবে ডিলিট ডিগ্রিতেও ভূষিত করবে বিশ্ববিদ্যালয়টি। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। বেগুনি আর লাল আভায় ঢাকা পড়েছে প্রায় 2,500 একরের ক্যাম্পাস। পথিকের চোখ আটকায়, জারুল থোকায়। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালুর সৌন্দর্য তৈরি করেছে ভিন্ন মায়া। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিতে অম্লান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন স্বপ্নীল রূপ নিয়েছে। 14 মে সেই ক্যাম্পাসে আবারও ফেরার উপলক্ষ হয়ে আসছে 5ম সমাবর্তন। ক্যাম্পাসের আনাচে কানাচে এখন বর্ণিল এ সমাবর্তনের প্রস্তুতির ছাপ। দীর্ঘ প্রায় 9 বছর পর হওয়া এ সমাবর্তনে অংশ নেবেন 23,000 শিক্ষার্থী। সব মিলিয়ে 30,000 মানুষের সমাগম হবে। বিশাল এ কর্মযজ্ঞে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদিনেই খরচ করবে 13 কোটি টাকা, যেখানে 23,000 শিক্ষার্থী ফি বাবদ দিচ্ছেন প্রায় 7 কোটি। সমাবর্তনের গাউন আর ক্যাপের পাশাপাশি অন্যতম আকর্ষণ থাকছে গিফট বক্স। পাটের ব্যাগে থাকবে স্মরণিকা, কলম, কোটপিন, মোবাইল ওয়ালেট। ডিগ্রিধারী ও অংশগ্রহণকারী অতিথি সহ 26,000 গিফট প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয়ে এখন সার্টিফিকেটের বাবদ টাকা রাখার পরে এই ফান্ডে মাত্র 3.5 কোটি থেকে 4 কোটি টাকার মতো আছে বিশ্ববিদ্যালয়ের হাতে। তার মানে বাকি 8 থেকে 9 কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ঘাটতি। তো এই ঘাটতি থেকে দেওয়া, এটা আসলে ওদের থেকে পাওয়ার অ্যামাউন্ট দিয়ে কোনোভাবেই কাভারেজ হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছেই শাটল ট্রেন এক আবেগের নাম। বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে খুনছুটি, গান, গল্প আর আড্ডায় প্রতিদিনের মুখর যাত্রা। আবারও সে যাত্রায় সুযোগ এনে দিচ্ছে সমাবর্তন। সেদিন থাকছে বাড়তি কিছু ট্রেনও। এছাড়া 100টি বাস প্রস্তুত থাকবে নগরীতে। তবে সেদিন ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। যেহেতু আমরা শহর থেকে অনেক দূরে, এটা বিরাট একটা চ্যালেঞ্জ যে এত হাজার কর্মী, 23-24 হাজার কর্মীকে নিয়ে আসা এবং তাদেরকে আবার ব্যাক করানো। অপরদিকে বিপুল সংখ্যক মানুষের আগমন হওয়ার কারণে অতিথি কর্মকেই আমাদের প্রাইভেট গাড়ি যারা নিয়ে আসবেন তাদের জন্য রেস্ট্রিকশন আমাদেরকে দিতে হচ্ছে।
সমাবর্তনে উপস্থিত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন তাকে ডক্টর অব লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থের এসব জটিল সমীকরণ ছাপিয়ে 2100 একরের নয়নাভিরাম ক্যাম্পাস এখন সমাবর্তন উৎসবের অপেক্ষায়। তবে শিক্ষক শিক্ষার্থীরা চাইছেন এতটা লম্বা বিরতি দিয়ে নয়, বরং সমাবর্তন হোক নিয়মিত। এজন্য বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে একাডেমিক ক্যালেন্ডারে সমাবর্তনের তারিখ পূর্ব ঘোষিত থাকে, সেভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হোক। এতে করে সমাবর্তনের আগেই চূড়ান্ত পরীক্ষা এবং উত্তরপত্র মূল্যায়ন শেষে ফল প্রকাশের একটি তাড়া থাকবে। এতে কমবে সেশন জট, শিক্ষার্থীরাও পাবেন উৎসাহ। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এখন সকলে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি। দেখছেন এখন সকাল। 2 মাসের মাছ ধরার নিষেধাজ্ঞার 5 দিন পার হলেও নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে প্রভাব পড়ছে চাষের মাছের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। এ নিয়ে আর বিস্তারিত জানাতে ভোলার মনপুরার রাম নেওয়াজ মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, 2 মাস বন্ধ থাকার পরেও কেন নদীতে মাছ মিলছে না, আর এর প্রভাবে দামের উপর কেমন প্রভাব পড়ছে? গালিব, আমি রয়েছে ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা রামনাজ মাছঘাটে। এই ঘাটটি মূলত মেঘনা নদীর কূলে একদম তীরে অবস্থান করছে। এই ঘাট থেকে কিন্তু দেশের বিভিন্ন এলাকায় মাছের ব্যাপক পরিমাণ চাহিদা মেটানো হয়। এই ঘাটেই কিন্তু জেলেরা মাছ এনে বিক্রি করে। কিন্তু আজ এই নিষেধাজ্ঞা 2 মাসের নিষেধাজ্ঞার পরে কিন্তু আজকে পর্যন্ত ঘাট কিন্তু একদম শুনশান নীরব অবস্থা রয়েছে। যে ক্ষেত্রে একটা উৎসব মুখর আমেজ থাকার কথা, ওরকম আমেজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে নিষেধাজ্ঞা মেনে 2 মাস তারা ডাঙ্গায় বসেছিলেন। নিষেধাজ্ঞার পরে তারা নদীতে গিয়েছেন যে কাঙ্ক্ষিত মাছ পাবে এবং বিগত দিনের ধার দেনা তারা পরিশোধ করবেন, এনজিও ঋণ তারা দিবেন। কিন্তু নদীতে মাছ না পেয়ে তারা একরকম হতাশ হয়ে পড়েছেন। এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন নদীতে পানি কম রয়েছে, বৃষ্টিপাত হলে ইলিশ সহ নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পাবে। অন্যদিকে মৎস্য গবেষক এবং গবেষক যারা রয়েছে তারা বলছেন যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে বেশ কিছু ডুবোচর রয়েছে এবং ডুবোচর কেন্দ্রিক এলাকাগুলোকে কিছু অসাধু ব্যবসায়ী, বিশেষ করে অবৈধ জাল, বেহন্দি, খুঁটি, পাই, মশারি এই সহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দখল করে মাছের রেণুপোনা ধ্বংস করার কারণে কিন্তু এই সময়টাতে মাছের উৎপাদন অনেকাংশে কমে গেছে এবং ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছের একরকম সংকট দেখা দিয়েছে। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি এখন যেই উপজেলাটিতে রয়েছে এটা ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলা। এই উপজেলাটাই কিন্তু যেই পাঙ্গাসের চাই বলা হয়, এই পাঙ্গাস মাছের চাইয়ের কিন্তু একরকম ব্যাপক সরগম রয়েছে। বিশেষ করে মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ, কোস্টগার্ড ব্যাপক অভিযান পরিচালনা করলেও কিন্তু এই এলাকা থেকে চাইয়ের বংশ কিন্তু একরকম নির্বংশ করতে পারছে না। এর কারণে কিন্তু প্রতিটি চাইয়ের বেশ কিছু রেণুপনা ধ্বংস হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি, যার কারণে কিন্তু এই সময়টাতে মাছের উৎপাদন কমে গেছে। বিশেষ করে যেই সাধারণ জেলেরা রয়েছে তাদের সাথে কথা বলছেন, তারা বলছেন প্রভাবশালীদের ছত্রছায়ায় কিছু অবৈধ জেলে এবং ব্যবসায়ীরা কিন্তু নদীকে দখল করে কিন্তু এ সকল অবৈধ জাল ব্যবহার করছে। এতে করে প্রতিটি জালে প্রায় টনে টনে কিন্তু রেণুপনা উঠে আসছে। রেণুপনা এতই ছোট যে বিক্রির অযোগ্য হওয়াতে ঘাটে কিন্তু তারা ফেলে দেওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি, পচে নষ্ট হচ্ছে। কিন্তু এর পরবর্তীতে প্রশাসন কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি, যার কারণে কিন্তু যে সাধারণ যেই জেলেরা রয়েছে তারা একরকম হতাশ রয়েছে। তারা বলছেন যে তারা একরকম নিরুপায় হয়ে পড়েছেন। কিন্তু অপরদিকে এই মাছের যখন সংকট রয়েছে তখন কিন্তু চাষের মাছের দামও কিন্তু কিছুটা প্রভাব পড়েছে। সব 5 দিন ব্যবধানে প্রায় 5 থেকে 10 টাকার মধ্যে বৃদ্ধি পাওয়ার কথা আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার মনপুরার রামনাজ মাছঘাট থেকে ইলিশ সহ নদীর মাছের সরবরাহের সর্বোচ্চ তথ্য। কালেব। ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এদিকে বগুড়ার হাট বাজারে উঠতে শুরু করেছেন নতুন বড় ধান। তবে কৃষকের অভিযোগ দাম না পাওয়ার
এ নিয়ে আরও বিস্তারিত জানাতে নন্দীগ্রামের রনবাঘা হাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, কম দামে ধান বিক্রি নিয়ে কৃষকরা কি বলছেন? হ্যাঁ গালিব, আপনি জানেন যে বড় মৌসুমে কিন্তু বগুড়ার এই নন্দীগ্রাম উপজেলায় কিন্তু আগাম জাতের যে ধানটি সেটি বাজারে আসতে শুরু করেছে এবং আজকে হাটে কিন্তু প্রচুর পরিমাণে ধানের সরবরাহ ছিল। আর ধানের দাম যদি বলি, এবারে যে সরকার নির্ধারিত যে দাম সে দামটি হলো 36 টাকা কেজি দরে সরকার ধান কিনবে এবং চাল কিনবে 49 টাকা কেজি দরে, কিন্তু অর্থাৎ 1440 টাকা মন দরে ধান এবং যে 49 টাকা কেজি দরে যে চাল কিনবে। সেখানে আজকে রনবাঘা হাটে যেটি মোটা জাতের ধান, বিশেষ করে 28 এবং 49, যদিও এখানে কম পাওয়া যায়, এই ধানটি কিন্তু 1100, 1050 টাকা করে বিক্রি হচ্ছে রনবাঘা থেকে অন্য হাটে। আর এখানে যে চিকুন জাতের যে ধানটি, বিশেষ করে কাটারি ভোগ এবং মিনিকেট এখানে স্থানীয়রা যেটি বলছেন, সে ধানটি বিক্রি হচ্ছে 1380, 1390 টাকা। এখানে যে চিকুন যে জাতের যে ধানটি, সে ধানটি কিন্তু কিছুদিন আগেও ছিল প্রায় 1600-1700 টাকা মন দরে ধান ছিল, কিন্তু নতুন ধান আসার পরে এই ধানের দামটা অনেকটা কমে গেছে। অর্থাৎ নতুন ধান আসার পরে ধানের যে দামটি, সে দামটি কিন্তু অনেকটাই কম বলছেন কৃষক। আর এখানে যে সরকারের নির্ধারিত যে দামটি, সে দামটি পেতে কৃষক এখানে তারা বলছেন যে এই দামটি যদি না পাওয়া যায়, বিশেষ করে মোটা ধানটি যদি না পাওয়া যায় দাম, তাহলে তারা লোকসানের মধ্যে পড়বে এবং তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে, এরকমই বলছেন। তবে চিকুন ধানটি এখানে সরকার কিনছে না, মোটা ধানটি কিনছে। আর এবার যদি সরকারি তথ্য মতে বলতে চায় যে এবারে 1,85,000 হেক্টর জমিতে বগুড়াতে ধানের চাষ হয়েছে, যেখানে চাল উৎপাদন হবে প্রায় 8 লাখ মেট্রিক টন, এভাবে কিন্তু ধরা হয়েছে। এবং সরকার যে ধান কিনবে সেটি 12,000 মেট্রিক টন ধান কিনবে, সেখানে এখন পর্যন্ত সরকার মাত্র 12 টন ধান কিনতে পেরেছে। এই ক্ষেত্রেও কিন্তু ধানের যে ক্রয় সেটি কিন্তু তারা কিনতে পারেনি। এখানে কৃষকরা যেটি বলছেন যে সরকার যদি ধান কেনার দিকে আরও বেশি মনোযোগী হয়, তবে কৃষকরা ন্যায্য দাম পাবে এবং তাদের যে খরচ হয়েছিল ধানে, সে দামটি তারা কিন্তু পুষিয়ে নিতে পারবে এবং তারা কিন্তু যে খরচের যে মাত্রাটা, সামনে যে ফসলের যে আবার যে ফসল আসবে, সে ফসলের যে খরচ, সে খরচটা কিন্তু উঠাতে পারবে। তো এই ছিল গালিব আমার কাছে বগুড়ার যে ধানের দরদাম, সেখান থেকে সর্বশেষ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। জেলা প্রশাসনের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম পাড়া। প্রথম দফায় পাড়া হচ্ছে গোবিন্দভোগ, গোপাল ভোগ সহ স্থানীয় জাতের সব আম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে শহরের বাগানবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, বাগান থেকে কত টাকা মন দরে বিক্রি হচ্ছে এসব আম, আর আপনার বাগান মালিকদের সাথে কথা হয়েছে কিনা, তারা কাঙ্ক্ষিত এবারে ফলন নিয়ে সন্তুষ্ট কিনা? রওশন, এবারে কিন্তু আমের যে ফলন সেটি অনেকটা ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন আম চাষিরা। মূলত আমের মৌসুমের মাঝামাঝি সময় বৃষ্টিপাত হওয়ার কারণে মূলত আমের আকার কিন্তু এবার বেশ বড় হয়েছে এবং প্রথম দফায় এখন শুধুমাত্র গোবিন্দভোগ, গোপালভোগ এবং দেশীয় জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলো গাছ থেকে পাড়ছেন এখানকার আম চাষিরা। তো আমরা এখন একটি বাগানে এসেছি। আজকে যেহেতু প্রথম দফায় এই আমগুলো এখানে পাড়া হচ্ছে, ইতিমধ্যে কিন্তু গাছ থেকে গাছের যে আম সেগুলো পাড়তে শুরু করেছেন এখানকার যারা আম চাষি এবং যারা আমের শ্রমিক যারা রয়েছেন, তারা কিন্তু গাছ থেকে সকাল থেকে ভোর থেকেই আনুষ্ঠানিকভাবে কিন্তু এই আমটি শুরু হবে আরো পরে। কিন্তু এখানে কিন্তু গাছ থেকে কিন্তু যারা চাষি রয়েছেন তারা আম পাড়া ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এবারে যে আমের ফলন সেটি আরো আসলে তারা যেটি কাঙ্ক্ষিত যে ফলন সেটি তারা ভালো ফলন পেয়েছেন। একই সাথে বাজার দরটি তারা ভালো পাবেন আশা করছেন, কারণ এই আমটি কিছুক্ষণ পরে এখানে বাজারে সুলতানপুর বড় বাজার রয়েছে, বড় বাজারে যখন আমটি নেওয়া হবে তখন কিন্তু নিলামের মাধ্যমে আমগুলো ডাকের মাধ্যমে বিক্রি হবে, তখন আসলে মূল্য নির্ধারণ
নির্ধারণ হবে। তবে তারা আশা করছেন যে 2500 টাকা থেকে 3000 টাকার মতো প্রতি মণ আম আজকে বিক্রি হতে পারে, তবে এটি কম বেশ হতে পারে। এছাড়া এবার কিন্তু এবার এই যে সরকার ঘোষিত যে নির্ধারিত সময়, অর্থাৎ জেলা প্রশাসন থেকে যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়টি বেঁধে দেওয়ার কারণে কিন্তু তারা বলছেন যে কিছুটা আম আগেই বাগানে নষ্ট হয়েছে, কিছু আম পেকে গিয়েছিল আগে থেকে, যে কারণে তারা সময় মতো আমটি বাজারজাত করতে পারেননি। এখন যেহেতু জেলা প্রশাসন থেকে সময় বেঁধে দেওয়া হয়, সে কারণে তারা এই আমটি বাজারজাত করেন সেই নির্ধারিত সময়ে। আজকে সেই সময়টি শুরু হচ্ছে এবং তারা অনেকটা আশা নিয়ে রয়েছেন যে এবছর তারা ভালো লাভবান হবেন আম বিক্রির মধ্য দিয়ে। কিন্তু এই যে আমটি আজকে বাজারজাত শুরু হবে, বাজারে নেওয়ার পরে মূলত তারা দামটি যখন বাজারে দাম নির্ধারণ হবে, তারপরে তা আসলে বলা যাবে যে এই আমের দাম কেমন দামে বিক্রি হচ্ছে। তো বাগানে কিন্তু ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি রয়েছে, তারা আম পেড়ে সেটি বাজারে নিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাগান থেকে আম সংগ্রহ বাজারজাতকরণের সবশেষ তথ্য। দর্শক, সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমপাড়া, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। কালো ধোঁয়া, ধুলোবালি আর বিষাক্ত পরিবেশে বিপর্যয় হবিগঞ্জের কয়েকটি উপজেলা। স্বাস্থ্য ঝুঁকি, কৃষির ক্ষতি আর পরিবেশ ধ্বংস করে চলছে 119টি ইট ভাটা। এরই মধ্যে বেশ কিছু ভাটার ছাড়পত্র না থাকলেও প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। যদিও জেলা প্রশাসক বলছেন পর্যায়ক্রমে চালানো হবে অভিযান। হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন কাজল সরকার। হবিগঞ্জ মিরপুর সড়কের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে অন্তত 20টি ইটভাটা। দূর থেকে তাকালে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী আর চারপাশে ধুলোবালির ঝাপটা। ইটভাটায় বিপর্যস্ত পরিবেশের ভয়াবহতা বোঝা যায় আশপাশের গাছপালার দিকে তাকালে। সবুজ পাতাগুলো প্রায় বিবর্ণ, পড়েছে ধুলোর আস্তর। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার চারপাশের এলাকায় গাছে কমেছে ফলের পরিমাণ, প্রভাব পড়েছে কৃষি জমিতেও। এছাড়া ধুলোবালিতে বিপর্যস্ত হয়েছে এই জনপদের মানুষের জীবন। ইত্যাদি ফসল টসল যেটা আছে, টমেটো বমেটো, ইটার খটি আইয়া ফুল আইয়া মধ্যে জায়গা ফুল। এত মেহনত করি একটা গাছের মাঝে 5-7টা বান লাগে। সরকারের তুই ভাত দিতে না হইলে মাটি গাড় খুঁজ দিয়া তালাব খুঁজ দিয়া নিতে পারিল নেই সেও। আর যদি 2-4 বছর থাকে তে আর মাটি পাইতো না শেষ। হবিগঞ্জে ইটভাটা রয়েছে 119টি, যার মধ্যে 24টি ভাটার পরিবেশ ছাড়পত্র নেই। আবার যাদের ছাড়পত্র আছে তারাও মানছে না আইন। প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করে ভাটা পরিচালনা করায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। ইটভাটাগুলো পরিবেশ এবং প্রতিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের কৃষি জমি থেকে যে পরিমাণ টপ সয়েল নিচ্ছে ইটভাটার জন্য, সেটার জন্য এই অঞ্চলের কৃষি জমির ভবিষ্যৎ কৃষি ব্যবস্থাটা ভঙ্গুর অবস্থার সৃষ্টি হবে। তাই আমি মনে করি যে মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয়ভাবে যে নিয়ম নীতিগুলো রয়েছে, সেই নিয়ম নীতিগুলো পরিচালনা করে হবিগঞ্জের ইটভাটাগুলো পরিচালনা করার জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো তারা পালন করবে। জেলা প্রশাসক বলছেন অবৈধ 4টি ইটভাটা ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ নীতি না মেনে পরিচালিত ভাটাগুলোর বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। জমির যে টপ সেল আছে এগুলো তারা কেটে এগুলো ইটভাটায় বিক্রি করছে, সেগুলো আমরা বিভিন্ন অভিযানে যেয়ে এগুলো জরিমানা করছি, বিভিন্ন রকম মামলাও করা হয়েছে এই বিষয়ে। এগুলো পরিবেশ অধিদপ্তর প্রতি বছরই কিন্তু রিনিউ করা হয়। ওরা এখন বলেছে যে পরিবেশ যে কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখছেন যে আসলে আগে দেওয়া হয়েছে কিনা বা এখন ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। এখন কোনোটাই দেওয়া হচ্ছে না যদি পার্শ্ববর্তী কোনো জনবসতি থাকে। ধোঁয়ার কুণ্ডলী আর ধুলোর নিচে চাপা পড়েছে জেলার কয়েকটি জনপদের স্বাস্থ্য, কৃষি আর প্রকৃতি। এই বিপর্যয় থেকে কবে মুক্তি মিলবে সেই প্রশ্ন স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। নিচে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। নরসিংদীতে প্রতিনিয়ত বাড়ছে অটোরিকশার সংখ্যা। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে 3 চাকার সহজলভ্য এই যান। এতে বেকার যুবকদের কর্মসংস্থান বাড়লেও ঝুঁকিতে পড়ছে সড়কের শৃঙ্খলা। অনিয়ন্ত্রিত চলাচলে ঘটছে দুর্ঘটনাও। জেলা প্রশাসন বলছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ সহ নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। রাকিবুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ।
ঢাকা বিভাগের অন্যতম ব্যস্ততম শহর নরসিংদী। প্রায় 3 লাখ মানুষের এই শহরে প্রতিনিয়ত বাড়ছে বাণিজ্যিক ব্যস্ততা, এর সঙ্গে বাড়ছে পরিবহনের চাহিদাও। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত যাতায়াতের এখন সবচেয়ে সহজলভ্য ব্যাটারি চালিত অটোরিকশা। ভাড়া ও সময় কম লাগায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে 3 চাকার এই পরিবহন। এই বিভাটেক এগুলা সর্বোচ্চ মানে জনপ্রতি 10 টাকা হলেই আমরা যাইতে পারি, এজন্য আমরা এটা বেছে নেই। আগে যদি যে রাস্তা 2 কিলো রাস্তা যাইতে লাগতো আমাদের কমসে কম ফারান্না রিক্সাতে আধা ঘন্টা, এখন আমরা সে রাস্তা 2 থেকে 5 মিনিটে যাওয়া যায়। অন্যদিকে স্বল্প শ্রমে বাড়তি রোজগারের নিশ্চয়তায় বাড়ছে অটোরিকশা চালকের সংখ্যা। জেলার 6 উপজেলায় প্রায় 50,000-এর বেশি মানুষ জীবিকা নির্বাহ করছে অটোরিকশা চালিয়ে। ব্যাটারি চালিত গাড়ি দিয়ে অনেক সুখ সুবিধা পাইতেছে যাত্রীরা, তারাও খুশি, আমরাও খুশি। আগে যাইতো 10 মিনিটে, অনেক জায়গা 2 মিনিটে, 3 মিনিটে, 5 মিনিটে জায়গা, ভাড়াও কম আগেছে। একদিকে এই ব্যাটারি চালিত অটোরিকশাকে ঘিরে জেলায় প্রায় 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান, অপরদিকে এই ব্যাটারি চালিত রিকশার আধিপত্যে সড়কের দুর্ঘটনা এবং যানজট নিত্যদিনের সঙ্গী। তবে যাত্রী ও চালকের সাময়িক এই সুবিধায় ঝুঁকিতে পড়ছে সড়কের শৃঙ্খলা, বাড়ছে যানজট, বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারি না, টাইম পাস হয়ে যায়। নরসিংদীবাসী এই অনেক ভোগান্তিতে আছে। নরসিংদী পৌরসভাতে যান চলাচল অনেক বেশি, এই ব্যাটারি চালিত রিক্সা পরিমাণের বাহিরে হয়ে গেছে। অটোগুলি জোরে টানতেছে, তখন দেখা গেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং যখন আমরা এখানে সিগন্যাল দেই তারা সিগন্যালগুলি মানতেছে না। সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ সহ বাস্তবমুখী পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যে সব অটোরিকশা একদিনে চললো না, হয়তোবা একদিন কিছু রিক্সা চললো, অন্য আরেকদিন আরেকটা গ্রুপ চললো। যে সমস্ত জায়গায় আসলে ব্যাটারি চার্জ করার কথা তার বাইরে একটা বিদ্যুৎ চার্জ করলে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, আমরা কিছু অভিযান পরিচালনা করতে পারি, আমাদের সেই পরিকল্পনাও রয়েছে। বর্তমানে জেলায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 50,000-এর বেশি। এর মধ্যে গেল 3 বছরে বেড়েছে আশঙ্কাজনক হারে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এবার আন্তর্জাতিক। ট্রাম্পের ভয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার পথে খোদ মার্কিনিরাই। নতুন করে জীবন শুরু করতে প্রথম পছন্দ এখন ইউরোপ। নাগরিকত্ব থাকলেও শুধু কৃষ্ণাঙ্গ কিংবা অভিবাসী হওয়ায় যুক্তরাষ্ট্রকে নিজের দেশ মনে করতে পারছেন না অনেকেই। ভুগছেন অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তাহীনতায়। বিস্তারিত জানাচ্ছেন নুসহাত কামাল। অর্থনৈতিক সংকটকে পুঁজি করেই বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিকেই কি শিকেই তুলছেন তিনি। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ উস্কে দেওয়ার পাশাপাশি সরকারি খরচ কমাতে মাত্র 3.5 মাসে ছাঁটাই করেছেন 1.5 লাখের বেশি কর্মীকে। মোট সংখ্যা দাঁড়াতে পারে 1,27,000-এ। শুধু এপ্রিলে মার্কিন ভূখণ্ডে সরকারি কর্মী সংখ্যা কমেছে 9,000। 80-র দশকের পর সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ। 1200 পদ কমিয়ে ফেলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। অন্যান্য সব গোয়েন্দা সংস্থা মিলিয়ে যে সংখ্যা আরও বেশি। সবচেয়ে বড় আঘাতটি এসেছে সামাজিক নিরাপত্তা বিভাগের ওপর। প্রায় 3,000 পদ স্থায়ীভাবে উঠিয়ে ফেলা হয়েছে। পরিকল্পনা রয়েছে মোট 7,000 কর্মী ছাঁটাইয়ের। মোট জনবলের 12% কমে যাওয়ায় আটকে আছে অনেকের প্রাপ্য ভাতা। My son is trying to get disability benefits and he's having terrible problems getting through. Because we're trying to stop what Trump's doing. He's crazy. Those guys are wrong. They're wrong. And they want to rob us. They want to privatize Social Security. বিরোধী বিশেষ করে ডেমোক্র্যাটরা বলছে রিপাবলিকান প্রেসিডেন্টের জাতীয় ব্যয় সংকোচন কর্মসূচির আওতায় ঝুঁকিতে পড়ছে যেসব প্রকল্প আর্থিক নিরাপত্তার জন্য 7,30,00,000-এর বেশি মার্কিনই সেসব প্রকল্পের ওপর নির্ভরশীল। শুধু অর্থনৈতিক ঝুঁকি নয়, বাড়ছে সামাজিক নিরাপত্তাহীনতার আতঙ্ক। বিভিন্ন সরকারি ও পুনর্বাসন সেবা সংস্থার তথ্য, ট্রাম্পের চলতি মেয়াদের প্রথম 100 দিন পার হতে হতে বাড়ছে দেশ ছেড়ে ইউরোপে স্থায়ী হতে যাওয়া মার্কিনের সংখ্যাও। But we don't love what it has become. The magnitude underscored the desire to leave. When your identity is being attacked, there is a personal
a sense of just, you know, anger, frustration, and when your identity is used as a political pawn. কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নতুন দেশে স্থায়ী হতে সাহায্য করা প্রতিষ্ঠান ব্ল্যাকজিট বলছে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর তাদের ওয়েবসাইটে ট্রাফিক বেড়েছে ৫০%-এর বেশি, সদস্যপদ বেড়েছে ২০%, যারা প্রতি মাসে খরচ করছেন $17 করে। On some level, it was confirmation that I made the right decision because this time around, it was very clear that the electorate chose to bring him back, despite all of the things that failed in the first administration, despite the poor handling of the pandemic, and the return of the rhetoric and the divisiveness. I think Americans still are flocking to Europe. পর্তুগাল, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী হতে আগ্রহী এসব মার্কিনী। আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিভাগের তথ্য, চলতি বছরের প্রথম 2 মাসে আইরিশ পাসপোর্ট প্রত্যাশী মার্কিন আবেদনকারীর সংখ্যা ছিল 1 দশকে সর্বোচ্চ। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জমা পড়ে 4300 আবেদন, যা গেল বছরের একই সময়ের তুলনায় 60% বেশি। 2025-এ মার্চ পর্যন্ত 3 মাসে প্রায় 2200 মার্কিনীকে দীর্ঘমেয়াদী ভিসা দিয়েছে ফরাসি সরকার, যা গত বছর একই সময় ছিল 1800-র কম। যুক্তরাজ্যেও জানুয়ারি থেকে 3 মাসে ব্রিটিশ পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন 1700-র বেশি মার্কিন নাগরিক, যা গেল 2 দশকের যে কোনো প্রান্তিকের তুলনায় অনেক বেশি। We are glad that we're here. We feel safer here. We feel like our rights are more upheld here in the UK compared to what they might be in the United States. মূলত ট্রাম্পের ভয়েই যুক্তরাষ্ট্র ছাড়তে চান এই মার্কিন নাগরিকরা। অভিবাসনের সহযোগিতাকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ওয়েবসাইট বলছে, রাজনৈতিক বিভক্তি আর আগ্নেয়াস্ত্র সহিংসতাও মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্র ছেড়ে অন্যান্য দেশে স্থায়ী হতে চাওয়ার বড় কারণ। নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন সকলে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। পেলাম বিরতির পর দেখছেন এখন সকাল। এবার জানাবো খেলার খবর। 2026 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-20 দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছে বিসিবি। এ সময় চলতি মাসে অনুষ্ঠেয় আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের জন্য টি-20 দল ঘোষণা করা হয়। বাকিটা জানাচ্ছেন ফারহান ইহসান। 3 ফরম্যাটে এক ক্যাপ্টেনের ফর্মুলা থেকে বেরিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল জানুয়ারিতে নাজমুল শান্ত টি-20 নেতৃত্ব ছাড়া 4 মাস পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী। সাদা বলে লিটনের ধারাবাহিকতার অভাব থাকলেও বিচক্ষণতা ও অভিজ্ঞতা বিবেচনায় তাকে দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসেবে বিবেচনা করেছে ক্রিকেট বোর্ড। 2026-এর যে টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক, শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 3 নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তাটা থাকে, সেই রকম ভাবেই তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে। একই দিনে ঘোষিত টি-20 দলে এসছে বেশ কিছু পরিবর্তন। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত 16 সদস্যের দলে ফিরেছেন শান্ত, হৃদয়, মোস্তাফিজ ও শরীফুলরা। প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা, তবে বাদ পড়েছেন তাসকিন, মিরাজ, আফিফরা। দলে এমন পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক। যে দলটা আমরা ঘোষণা করলাম, এখানে একটা থিম যেটা আছে, সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে, সো দ্যাট আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা থাকবে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা নাইম শেখ, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহানরাও আছেন নির্বাচকদের পরিকল্পনায়। ফার্স্ট ইলেভেনে তারা যে খেলতে পারবে এই নিশ্চয়তা নাই, বরঞ্চ তাদের ম্যাচুরিটিটা আরেকটু কীভাবে গ্রো করা যায়, অ্যান্ড ইন্টারন্যাশনাল মানে ক্রিকেটে যাওয়ার আগে এখানে একটা
নিজেকে আরেকটু শানিত করার একটা সুযোগ আছে। এবং আপনাকে যে কথাটা আমি বলেছি যে আমাদের কিন্তু অনেকগুলো ট্যুর আছে সামনে, কাজেই অপরচুনিটি আসবে। দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিকল্প খুঁজছে বিসিবি। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়েও আলাদা ভাবনা আছে নির্বাচকদের। ফারহান ইসান, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। খালেদা জিয়ার দেশের ফেরার খবরে উচ্ছ্বসিত বিএনপি, সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা। হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, জড়িতরা দ্রুত গ্রেপ্তার না হলে আন্দোলনের হুঁশিয়ারি। শাপলা চত্বরে নিহত 93 জনের পরিচয় প্রকাশ করল হেফাজত, বিচার না পাওয়ায় ভুক্তভোগীদের ক্ষোভ। হবিগঞ্জে ইটভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি, হুমকিতে প্রাণ প্রকৃতি, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। এবং ট্রাম্পের ভয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন অনেক মার্কিনী, চাপে কৃষ্ণাঙ্গ এবং অভিবাসীরা, নতুন গন্তব্যের প্রথম পছন্দ ইউরোপ। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.